প্রিয় সুধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সনাধিতির ক্ষুদ্র আয়োজন শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে পর্ব 4 আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকেই ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সাথে আজকে খুবই পরিচিত এবং গুণী কিছু শিল্পী বৃন্দ আছেন। তো তাদের সাথে আমরা পরিচয় পর্বটা একটু সেরে আসি। আমার ডান পাশেই প্রথমে আছেন আবৃত্তি শিল্পী সাধন দাস, আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। এরপরে আছে জেসমিন বন্যা আপা, আমাদের সনাধিতির কর্ণধার। আমার নিচেই আছে আরেকজন খুবই গুণী আবৃত্তি শিল্পী, খুবই পরিচিত মুখ, শেরিন ইসলাম। তারপরেই আছে আমাদের সাথে আমাদের প্রিয় মানুষ, আমাদের সনাধিতির একজন প্রধান সদস্য জেবুন্নেসা মুনি আপা। এবং সবশেষে আছে আমার শ্রদ্ধার মানুষ, আমার শিক্ষক ডক্টর সবুজ শামীম হাসান। তিনি বহুগুণের অধিকারী, গবেষক, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী এবং তিনি আমাদের সনাধিতির একজন উপদেষ্টা। তো যাই হোক, আমাদের প্রথম পর্যায়ের পরিচয় পর্বটা আমরা সেরে আসলাম। আমরা চলে যাচ্ছি একে একে তাদের কুশল বিনিময়ের জন্য। প্রথমে যাচ্ছি সাধনদার কাছে। দাদা, আমাদের এই আজকের আয়োজনে আপনার অনুভূতি এবং কুশল বিনিময় করুন। ধন্যবাদ কাঞ্জি সৌরভ। আজকে 8 আগস্ট, আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের প্রতিদিনের সূর্য, তার প্রতি কিছু শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের স্বপ্ন, যা কিছু সবকিছু জুড়েই। কবিগুরুকে নিয়ে আসলে তো আলোচনার যেমন শুরু নেই তেমনি শেষও নেই। তো আমরা কবিতা, গান এবং আলোচনার ভেতর দিয়েই নিশ্চয়ই অনুষ্ঠানটা এগুবে। তো রবীন্দ্রনাথ মানে কিভাবে বলি যে রবীন্দ্রনাথ আমাদের বাংলা ভাষা সাহিত্যকে, আমরা যে একটি সাহিত্য লিখতে পারি, একটি সাহিত্য বলতে পারি, এই সব কিছুই যে বিশ্বের সঙ্গে পরিচয় ঘটানো, এটি তো রবীন্দ্রনাথের হাত ধরেই। আজকে যে ভাষায় আমরা কথা বলছি, যে স্ট্যান্ডার্ড বাংলা ভাষাটা যেখানে এসে দাঁড়িয়েছে, এটু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। আর এই কথা তো আমরা জানি যে এশিয়ার প্রথম নোবেল পাওয়া মানুষটি সাহিত্যে, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটা গল্প বলি। আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কম বেশি জানি বা না জানি, জানি। সেটি হচ্ছে যে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি মাস্টার্সের ছাত্র। আমাদের শিক্ষক ছিলেন প্রফেসর সর্দার আমিনুল ইসলাম স্যার। তো তিনি আমাদের দক্ষিণ এশিয়ার উন্নয়ন এই বিষয়টি পড়াতেন, এবং স্যার এই কোর্সটি পড়াতেন আমাদের বিকেল বেলা 3টা বা 3:30টার দিকে। তো ওই সময় লাঞ্চ আওয়ারের পর তো একটু অবসাদ চলে আসে, এবং ওই ক্লাসটা, সাবজেক্টটা সিরিয়াস হলেও ক্লাসটা সিরিয়াস হতো না। তো আমরা একদিন বলেই ফেললাম যে স্যার, আজকে ক্লাসটা না নিলে হয় না। তো স্যার অতিশয় ভদ্র মানুষ, আমরা বলাতে স্যার একটু লজ্জাও পেলেন, একটা গল্প বললেন। গল্পটা এই যে জর্মন দেশে এক গহীন গ্রামে একজন ভারতীয় গেছেন। গিয়ে সেই তার এক বন্ধুর বাসায়, এক জার্মান বন্ধু, সেখানে আলমারি খুঁজতে খুঁজতে দেখে যে সেখানে রবীন্দ্রনাথের বইগুলো
সেই জার্মান দেশের গহীন গ্রামে তার এক জার্মান বন্ধুর বুকশেলফে রবীন্দ্রনাথের বই শোভা পাচ্ছে। তো স্যার এইটা মেলালেন যে যে রবীন্দ্রনাথকে সারা বিশ্বে পড়ানো হয়, মানুষ পড়ে জানে, আর সেই দেশেই আমার ছাত্ররা বলছে স্যার ক্লাস না নিলে হয় না। তো এই যে এই উদাহরণটা এই কারণে যে রবীন্দ্রনাথ একেবারে পরিব্যাপ্ত হয়ে আছেন, শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, শুধু দক্ষিণ এশিয়ায় নয়, শুধু এশিয়ায় নয়, একেবারে বিশ্বব্যাপী। সুতরাং তার সম্পর্কে কথা বলতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি এ পর্যন্তই ক্ষান্ত দিই, পরে আলোচনাকে আরো হয়তো টেনে নিয়ে যাওয়া যাবে। দীর্ঘায়িত করা যাবে। জি, ধন্যবাদ দাদা। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন প্রিয় মানুষ শিরিন আপার কাছে। শিরিন আপা, আমাদের আজকের এই আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন। শিরিন আপা, আপনার মাইকটা মিউট আছে, একটু আনমিউট করে নেন, কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ তানভীর সৌরভ আপনাকে। আমি কবির ভাষাতেই আমি আমার অনুভূতি শুভেচ্ছা ব্যক্ত করব। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। আমাদের এই যে বিশ্বময় যে করোনা আঘাত করেছে, কিন্তু আমরা কিন্তু বিপর্যস্ত হইনি, কারণ আমাদের আছে রবীন্দ্রনাথ, আমাদের প্রাণে আছে রবীন্দ্রনাথ, যার জন্য কোনো ভয়, কোনো আঘাত আমাদেরকে বিপর্যস্ত করতে পারে না। এবং আমরা এই যে আজকে 24শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আমরা আজকে মিলিত হয়েছি এই সোনাধিতির আয়োজনে। তো সেই জায়গা থেকে সোনাধিতিকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আমার সঙ্গে যারা আজকে আছেন, আমার এই আয়োজনের সঙ্গে যারা আছেন, আমার সঙ্গে যে অতিথিরা আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আমরা আজকে এই যে আয়োজনে যুক্ত হয়েছি, যুক্ত হয়ে এই যে আবৃত্তির মধ্যে দিয়ে আরো অনেক বেশি শুভেচ্ছা, অনেক বেশি ভালোবাসা বিনিময় হবে। এখন আর কথা লম্বা করব না, সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। দর্শক যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই। ধন্যবাদ শিরিন আপা। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ শামীম স্যারের কাছে। স্যার, আপনার শুভেচ্ছা বক্তব্য পেশ করুন। আমি সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি এখন মোটেও কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, যেহেতু আমি কবিগুরু নিয়ে একটু কথা বলবো, তাই আমি এখানেই থেমে যাই। সকলকে ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় আপা জীবননেসা মুনি আপার কাছে। মুনি আপা। সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এমন একটা আয়োজনে আমি যুক্ত হতে পেরেছি, এজন্য আমার খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ। আর সোনাধিতির একজন সদস্য হিসেবেও আমি গর্বিত, তার কারণ তা না হলে এমন সব মানুষদের পাশে আমি দাঁড়াতে পারতাম না। শিরিন আপার সঙ্গে আমার আজই প্রথম পরিচয় হলো। আপা, শ্রদ্ধা আপনাকে। আমার খুব ভালো লাগছে, আমি এত বড় বড় মানুষদের সঙ্গে একই ফ্রেমে আছি, একই ফ্রেমে কথা বলছি। আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানবেন সবাই। আর যারা দেখবেন, আগাম সব দর্শককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আর কবিগুরু সম্পর্কে শুধু একটা কথা একটু না বললেই নয় মনে করছি, সেটা হলো যে কবিগুরুকে অনেকে দেবতা বা ঈশ্বরের স্থানে নিয়ে যান বা নিয়েছেন, কিন্তু আমি মনে করি কবিগুরু আসলে ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, আত্মার মানুষ, মনের মানুষ। দেবতাকে ছোঁয়া যায় না, আর আমরা কবিগুরুকে অন্তরে ধারণ করি। সুতরাং তাকে আমি ওই পর্যায়ে কেন যেন দেখতেই চাই না। আমি চাই উনি অমর করেই থাকবেন, মনের মাঝে, বুকের মাঝে, আত্মার মাঝে। তো অনুষ্ঠান শুরু হোক, ভালোভাবে চলুক, এই কামনা। ধন্যবাদ, চমৎকার বললেন মুনি আপা। আসলে রবীন্দ্রনাথ এক একজনের কাছে এক এক ভাবে ধরা দেয়। আসলে সে আমাদের প্রাণের মানুষ, আমাদের
সর্ব-আত্মা জুড়ে সবখানেই যেন তিনি বিচরণ করেন। এজন্যই ডক্টর হুমায়ুন আজাদ সম্ভবত বলেছিলেন বাংলার আরেক আকাশের নাম হচ্ছে রবীন্দ্রনাথ। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা চলে যাচ্ছি, শ্রোতা দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন। আমরা চলে যাচ্ছি পরিবেশনায়। প্রথমেই রবীন্দ্রনাথের সুন্দর একটা কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রিয় দাদা, সাধন দাদা। আমরা দাদার কাছে চলে যাচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা সবার কাছেই ফিরবো। তো সাধন দা, আমাদের আজকের আয়োজনে আপনার প্রথম পরিবেশনা কি থাকছে? প্রথম পরিবেশনা কবি বিষ্ণুদের জি, লেখা কবিতা তুমি শুধু 25শে বৈশাখ। আচ্ছা, চলে যাই পরিবেশনা। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে এক দিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মান। তোমার কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নি বাষ্পে দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষকে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশে মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের বাঁকা তলোয়ার, নদীর নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। বহুধা কীর্তিতে, শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে, যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে, আমাদের বেকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ের কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখে যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি। সুন্দরের গান যেন শুনি গাই 10টায় 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায়, পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের ছবি, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী, প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে, সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শাল বনে, তোমার বসন্ত গান রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মদমরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি।
তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ, কবি হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। চমৎকার দাদা, অসাধারণ ছিল আবৃত্তি। একদম মনোযোগ দিয়ে শুনছিলাম, খুবই ভালো লেগেছে। আমরা দাদার কাছে আবারও ফিরবো। আমরা চলে যাচ্ছি শিরিন আপার কাছে। শিরিন আপা, আপা হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আপা, একদম ভালো আছি। তো আপা, আমরা প্রথমেই আপনার কি কবিতা শুনছি? হ্যাঁ, কবিতা শুরু করব। কবিতা শুরু করবার আগে একটু বলি, সাধন দা একটু আগেই কবিতা করলেন, হ্যাঁ হ্যাঁ এবং যেটা হলো যে আহ, আমাদের রবীন্দ্রনাথ কি শুধুই 25শে বৈশাখ আর শুধুই 22শে শ্রাবণ? না, আমাদের রবীন্দ্রনাথ হচ্ছে যাপিত জীবনের কবি। আমাদের যাপিত অবশ্যই। জীবনের অংশ তিনি। তিনি আমাদের কোথায় হ্যাঁ, নেই? তিনি কি শুধুই 25শে বৈশাখে আছেন আর 22শে শ্রাবণে আছেন? না, তিনি প্রতিটা ঋতুতে আছেন, বর্ষায় আছেন, আমাদের প্রত্যেকটা অনুভূতিতে তিনি আছেন। এবং আমাদের আমাদের এই মানব জীবনের যে যত রকমের অনুভূতি, সব অনুভূতি নিয়ে তিনি লিখেও গেছেন। তার অবশ্যই। তার লেখা যখন আমরা পড়ি, আমাদের কষ্টের অনুভূতি নিয়ে যখন পড়ি, তখন দেখি যে আমার মনের কথাটাই তিনি লিখে গেছেন। ঠিক আমার মনে হয় যেন আমাকেই তিনি বুঝতেন। তো এরকম করে আমরা সবাই, আমরা যখনই পড়ি রবীন্দ্রনাথকে, তখনই আমাদের কাছে মনে হয় যে আ- আমাকেই ভালোবাসতেন এবং আমাকেই তিনি বুঝতেন। তো এইভাবে আমাদের আহ বাঙালির মনের কথা, বাঙালি এবং মানবের মনের কথা বলে গেছেন রবীন্দ্রনাথ। তো আমি শুরুতেই যে কবিতাটি করব, এটা হচ্ছে আমার সঙ্গে যারা দর্শক আছেন এবং যারা আমার আজকের আয়োজনের সঙ্গে যারা আছেন, প্রত্যেককেই আমি ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে একটি অঞ্জলি নিবেদন করছি আচ্ছা, রবীন্দ্রনাথের হৃদয়ে। অবশ্যই। আচ্ছা আপা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ ও বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। হ্যাঁ, অসাধারণ আপা, চমৎকার। কিন্তু আপার সাথে আমিও একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আসলেই তাই। আমি সবসময় বলি একটা কথা আপা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ আমার সকল অনুভূতিগুলো চুরি করে রেখে গেছে 100 বছর আগে। এরকম একটা একদমই বিষয়, একদমই এরকম আমার মনে হয় যে তিনি 150 বছর আগে আমার সকল অনুভূতিগুলো নিজেই উপভোগ করে গেছেন এবং সেগুলো নিয়ে লিখে গেছেন। তো এটা আসলেই বলার ছিল, তাই একদমই বললাম। হ্যাঁ, তো আমরা আপা আবারও ফিরবো আপনার কাছে সুন্দর কবিতা শোনার জন্য। আমরা এবার যাচ্ছি ডক্টর সবুজ শামীম আহসানের কাছে। স্যার। হ্যাঁ, শুভেচ্ছা। স্যার আমি কেমন কি আছেন? একটি কবিতা দিয়ে শুরু করি? হ্যাঁ হ্যাঁ, পরবর্তী অবশ্যই। পর্যায়ে গিয়ে আমরা রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবো, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমি আফ্রিকা হ্যাঁ। কবিতাটি আবৃত্তি করছি। এই আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি আর কি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়,
কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গড় বেজারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বড় বড় লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিমে দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর আবৃত্তি শুনলাম। আমরা স্যারের কাছে আবারও ফিরবো। স্যার একটু আলোচনাও করবেন বললেন, আমরা তা শুনবো অবশ্যই। আমরা এবার চলে যাচ্ছি জেবুন্নেসা মুনিয়ার কাছে। মুনিয়া। আমি হ্যাঁ মুনিয়া, কেমন আছো? ভালো আছি। আমি রাহুর প্রেম পড়ি। আচ্ছা আচ্ছা, প্রথমেই রাহুল প্রেম। আচ্ছা, চলে যাই। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর। কঠিনে বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে। প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিব বাজিতে। এপাষাণ প্রাণ চির শৃঙ্খল চরণ জড়ায়ে ধরে, একবার তোরে দেখেছি যখন, কেমনে এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছিতে আমার থাকো নাই থাকো। যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আঁধার মুখ, এ অশ্রু জল, এ ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া। কিবা সে রোদনে, কিবা সে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশিতে, কভু সম্মুখে, কভু পশ্চাতে।
আমার আঁধার কায়া। গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে চেয়ে আছি মুখ পানে। যেদিকেই তুই ফিরাবি বয়ান, সেই দিকে আমি ফিরাবো নয়ান। যেদিকে চাহিবি আকাশে আমার আঁধার মূরতি আঁকা। সকলই পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা। দুঃস্বপ্নের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে, দিবস রজনী এ মুখ দেখিব তোমার নয়ন নীরে। চিরভিক্ষার মতন দাঁড়ায়ে রব সম্মুখে তোর, দাও দাও বলি কেবলই ডাকিব, ফেলিব নয়ন লোর। কেবলই সাধিব, কেবলই কাঁদিব, কেবলই ফেলিব শ্বাস। কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস। মোর এক নাম কেবলই বসিয়া জপিব কানেতে তব, কাঁটার মতন দিবস রজনী পাইতে বিধিয়া রব। গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে, ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে। যেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরী, তারই মাঝে শুধু মোরা দুটি প্রাণী রয়েছি জড়ায়ে তোর বাহুখানি। যুঝিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পরি। পলে পলে তোর দেহ হয় ক্ষীণ, পলে পলে তোর বাহু বলহীন। দোহে অনন্তে ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি। রোগের মতন বাঁধিব তোমারই দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবে অধীর, আমারই অনলে দহিবে শরীর। অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু রহিবে না মনে। ঘুমাবি যখন স্বপন দেখিবি, কেবল দেখিবি মোরে। এই অনিমেষ তৃষা তোর আখি চাহিয়া দেখিছে তোরে। নিশীতে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘোরে, কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে। নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয় গণি, সাঁঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি। হেরতম ঘন মরুময়ী নিশা আমার পরাণ হারায়েছে দিশা। অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আজিকে যখন পেয়েছি রে তোরে, এ যামিনী আমি ছাড়িব কি করে। এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কভু আর। বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি অনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়ে, আশার পিছনে ভয়। ডাকিনীর মতো রজনী ভূমিছে, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথায় আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম ভবে। অরূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে। ধন্যবাদ। চমৎকার মুনিয়া, অসাধারণ। মুনিয়া সবসময় তার হিয়ার মাঝে রবীন্দ্রনাথ প্রেমের কবি হিসেবে থাকে, তাই হয়তো প্রেমের কবিতাই শোনালো আমাদের। আমরা মুনিয়ার কাছে আবারও ফিরবো। আমরা এবার যাচ্ছি দাদার কাছে, সাধনদা। এবারে দাদা আমরা কি কবিতা শুনছি দাদা? হ্যাঁ বন্যা, আমি আহ,
স্বয়ং রবি ঠাকুরের আমি কবিতাটি। আচ্ছা 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 দাদা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চনে উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে যিনি অসীম, যিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিবিয়ে নিবিয়ে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? কথা কও, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। অদ্ভুত সুন্দর দাদা, মানে বাহ, প্রশংসা করার জন্য চমৎকার নয়, ছিল। মানে শুনছিলাম এবং আসলেই মুগ্ধ। এবং আপনার নির্বাচন, শ্রাবণীদি লিখেই ফেলেছে যে আপনার নির্বাচন বিচক্ষণতার ছাপ রয়েছে, সেটা অবশ্য আমরাও বলতে বাধ্য। আচ্ছা সৌরভ, আমরা বোধহয় এখন আমরা মতামতে সবাইকে চলে একটু, যাবো, হ্যাঁ তাই হ্যাঁ, তো? একটু মন্তব্য দেখে আসি, তারপর আবার যাব, কারণ শ্রোতা দর্শকরা অনেক অনেক মন্তব্য করেছেন। তো আমরা একটু প্রথম দিকে চলে যাই। প্রথমেই দেখছি কবি ইমরুজ সোহেল, তিনি আমাদের সাথে আছেন। তিনি লিখেছেন, সব পরিচিত মেধাবী শিল্পী, অনেক অনেক ভালো লাগা। অনেক ধন্যবাদ কবি আপনাকে। সজীব লিখেছে, বাহ খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। সজীব আরো লিখেছে, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। মধুরা সঞ্চিতা লিখেছে, সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা, আপনাকেও শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। প্রশান্ত বিশ্বাস লিখেছে, খুব ভালো লাগছে, ধন্যবাদ। শ্রাবণী সুর লিখেছে, চমৎকার কবিতা, আবৃত্তি অসাধারণ, ধন্যবাদ দিদি আপনাকে। নীরব স্বপ্ন লিখেছে, দাদা ভালো লাগছে, ধন্যবাদ। শিলা বিশ্বাস আমাদের বৌদি লিখেছে, দারুণ কবিতা, চমৎকার আবৃত্তি উপস্থাপন, ধন্যবাদ। প্রশান্ত বিশ্বাস লিখেছে, অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ।
মাহমুদা রিনি লিখেছে, অভিনন্দন ও অফুরন্ত শুভেচ্ছা সনাধিতির আজকের আয়োজনের প্রতি। সনাধিতিতে আজ চমক দিয়ে গর্জে গগন, তেমনি চমকাচ্ছে উপস্থিতি গুণী শিল্পীগণ অভিভূত সাধনদার আবৃত্তিতে। অনেক ধন্যবাদ আপনাকে মাহমুদা রিনিকে। সুরাইয়া চৌধুরী লিখেছে, দারুণ দাদা, ধন্যবাদ আপনাকে। আহাদ হোসেন লিখেছে, বাহ, কথাগুলো খুবই ভালো লাগলো, ধন্যবাদ। শামস মিঠু, আমাদের মিঠু ভাই লিখেছে, দারুণ লাগলো সাধনদার অপূর্ব পরিবেশনা, ধন্যবাদ দাদা আপনাকে। মিঠু ভাই আপনাকে। মধুরা সঞ্চিতা লিখেছে, অসাধারণ শিরিন আপা, ভালোবাসা ডিমোজি দিয়েছে, ধন্যবাদ আপনাকে। শামস মিঠু ভাই আরো লিখেছে, শিরিন আপা চমৎকার সূচনা, ধন্যবাদ মিঠু ভাই আপনাকে। সুরাইয়া চৌধুরী লিখেছে, শুভ কামনা, ধন্যবাদ আপনাকে। শামস মিঠু আরো লিখেছে, শামীম ভাইয়ের সুন্দর পরিবেশনা, ধন্যবাদ মিঠু ভাই। প্রিন্স মিসবা লিখেছে, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। মারুফ আহমেদ বাপ্পি লিখেছে, মুনিয়া অসাধারণ, ধন্যবাদ। তিনি আরো লিখেছে, বাহ, অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ। নীরব স্বপ্ন লিখেছে, দারুণ, ধন্যবাদ আপনাকে। শ্রাবণী সুর, যেটার কথা বন্যা আপা বলছিলেন, দাদা, কবিতা নির্বাচনে আপনি সব সময়ই বিচক্ষণ। আবৃত্তির কথা নাই বা বললাম, সুন্দর তো সব সময়ই সুন্দর, আসলেই সত্যি কথা। ধন্যবাদ দিদি আপনাকে। শ্রাবণী দি আরো লিখেছে, ডক্টর সবুজ শামীম আহসানের কবিতা শোনার প্রতীক্ষায় আছি। অবশ্যই তিনি একটা শুনিয়েছেন, আফ্রিকা অসাধারণ একটা কবিতা আরো শোনাবেন। শিলা বিশ্বাস, আমাদের বৌদি লিখেছে, বাহ, দারুণ 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 আবৃত্তি, একরাশ শুভেচ্ছা, ধন্যবাদ। জালাল আহমেদ জুয়েল লিখেছে, মুগ্ধ হলাম, ধন্যবাদ। আরো মন্তব্য আছে, আমরা পড়বো। তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সঞ্চালক বন্যা আপার কাছে এবং শিরিন আপার কাছে। আচ্ছা, শিরিন আপা, হ্যাঁ, আমরা শুনছি। এবারে কোন কবিতায় যাচ্ছি আপা? আমি এবার একটু বড় কবিতায় যাই। আচ্ছা রবীন্দ্রনাথেরই লেখা, অবশ্যই রবীন্দ্রনাথ পড়বো আজকে, অন্য কোনো আচ্ছা, কবিতাতেই যাব অবশ্যই। না, কারো লেখাতেই যাব না। আচ্ছা আমি পড়বো এবার চিররূপের বাণী। আচ্ছা চিররূপের বাণী। আচ্ছা আপা, কবিতায় চলে যান। প্রাঙ্গণে নামলো অকাল সন্ধ্যার ছায়া, সূর্যগ্রহণের কালিমার মতো উঠল ধ্বনি, খোলো দ্বার। প্রাণ পুরুষ ছিল ঘরের মধ্যে, সে কেঁপে উঠল চমকে, দরজা ধরল চেপে, আগুলের উপর আগুন লাগলো, কম্পিত কণ্ঠে বললে, কে তুমি? মেঘমন্দ্র ধ্বনি এলো, আমি মাটি রাজত্বের দূত, সময় হয়েছে, এসেছি মাটির দেনা আদায় করতে। ঝনঝন বেজে উঠল দ্বারের শিকল, থরথর কাঁপত প্রাচীর, হায় হায় করে হাওয়া, নিশাচরের ডানার ঝাপট আকাশে আকাশে, নিশিথিনী হৃদকম্পনের মতো, ধক 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 আঘাতে খান খান হলো দ্বারের আগুন, কপাট পড়ল ভেঙে। কম্পমান কণ্ঠে প্রাণ বললে, হে মাটি, হে নিষ্ঠুর, চাও তুমি? দুধ বললে, আমি চাই দেহ। দীর্ঘ নিঃশ্বাস ফেললে প্রাণ, বললে, এতকাল আমার লীলাই দেহে, এর অনুতে অনুতে আমার নৃত্য, নাড়িতে নাড়িতে ঝংকার, মুহূর্তেই কি উৎসব দেবে ভেঙে? দীর্ণ হয়ে যাবে বাঁশি, চূর্ণ হয়ে যাবে মৃদঙ্গ, ডুবে যাবে এর দিনগুলি অতল রাত্রির অন্ধকারে। দুধ বললে, ঋণে বোঝাই তোমার এই দেহ, শোধ করবার দিন এলো, মাটির ভান্ডারে ফিরবে তোমার দেহের মাটি। প্রাণ বললে, মাটির ঋণ শোধ করে নিতে চাও? নাও, কিন্তু তার চেয়ে বেশি চাও কেন? দুধ বললে, এই তো তোমার নিঃস্ব দেহ, কৃষ্ণ ক্লান্ত, কৃষ্ণ চতুর্দশীর চাঁদ, এর মধ্যে বাহুল্য আছে কোথায়? প্রাণ বললে, মাটি তোমার, রূপ তো তোমার নয়। অট্টহাস্যে হেসে উঠল দুধ, বললে, পারো যদি দেহ থেকে রূপ নাও ছাড়িয়ে। প্রাণ বললে, পারবই, এই পণ আমার। প্রাণের মিতা মন, সে গেল আলোকউৎসের তীর্থে, জোড়হাত করে বললে, হে মহাজ্যোতি, হে চিরপ্রকাশ, হে রূপের কল্প নির্ঝর, স্থূল মাটির কাছে ঘটিও না তোমার সত্যের অপলাপ, তোমার সৃষ্টির অপমান। তোমার রূপকে লুপ্ত করে সে কোন অধিকারে? আমাকে কাদায় কার অভিশাপে? মন বসল তপস্যায়,
কেটে গেল হাজার বছর, লক্ষ বছর, প্রাণের কান্না থামে না। পথে পথে বাটপারি, রূপ চুরি যায় নিমেষে নিমেষে। সমস্ত জীবলোক থেকে প্রার্থনা ওঠে দিনরাত, হে রূপকার, হে রূপরসিক, যে দান করেছো নিজ হাতে, জড়দানব তাকে কেড়ে নিয়ে যায় যে। ফিরিয়ে আনো তোমার আপন ধন। যুগের পর যুগ গেল, নেমে এলো আকাশ বাণী, মাটির দানব ফিরে যায় মাটিতে। ধ্যানের রূপ রয়ে যায় আমার ধ্যানে, বর দিলেম হারা রূপ ধরা দেবে। কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে। রূপ ফিরে এলো দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি, চারদিক থেকে ছুটে এলো রূপের প্রেমী। আবার দিন যায়, বৎসর যায়, প্রাণের কান্না থামে না। আরো কি চাই? প্রাণ জোড়হাত করে বলে, মাটির দূত আসে, নির্মম হাতে কণ্ঠযন্ত্রে কুলুপ লাগায়, বলে কণ্ঠনালী আমার। শুনে আমি বলি, মাটির বাঁশি খালি তোমার বটে, কিন্তু বাণী তো তোমার নয়। উপেক্ষা করে সে হাসে, শোনো আমার ক্রন্দন, হে বিশ্ববাণী, জয়ী হবে কি জড়মাটির অহংকার? সেই অন্ধ, সেই মুখ তোমার বাণীর উপর চাপা দেবে চিরমুহূর্ত। যে বাণী অমৃতের বাহন, তার বুকে করবে জ্বরের জয় স্তম্ভ। শোনা গেল আকাশ থেকে, ভয় নেই, বায়ু সমুদ্রে ঘুরে চলে অশ্রুবাণীর চক্রলহরী, কিছুই হারায় না। আশীর্বাদ এই আমার, সার্থক হবে মনের সাধনা। জীর্ণ কণ্ঠ মিশবে মাটিতে, চিরজীবী কণ্ঠস্বর বহন করবে বাণী। মাটির দানব মাটির রথে চড়ে যাকে হরণ করে চলেছিল, মনের রথ সেই নিরুদ্দেশ বাণীকে আনলে ফিরিয়ে কণ্ঠহীন গানে। জয়ধ্বনি উঠল মর্তলোকে, দেহমুক্ত রূপের সঙ্গে যুগল মিলন ঘটল দেহমুক্ত বাণীর। প্রাণ তরঙ্গিনীর তীরে, দেহ নিকেতনের প্রাঙ্গণে। ধন্যবাদ। বাহ, অসাধারণ ছিল একদম। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপা আপনার কবিতা, অসাধারণ ছিল। যাই হোক, আপার কাছ থেকে আরো আরো মন্ত্রমুগ্ধের মতো পরিবেশনা শুনবো আমরা। তো তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ ডক্টর সবুজ শামীম আহসানের কাছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক। স্যার, আমাদের তো কবিতা হলো, রবীন্দ্রনাথ নিয়ে আপনার কাছে কিছু কথা শুনতে চাই, কারণ আমি তো আপনার ছাত্র, তো আমি জানি যে আপনার আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শোনা যায়, কখনো বোরিং লাগে না আমার জানা মতে। তো রবীন্দ্রনাথের যে বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাওয়া, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতায় বা সৃষ্টিকর্মে যে মানবিকতাটা ফুটে উঠেছে, এবং রবীন্দ্রনাথের যে বিষয়টা, রবীন্দ্রনাথের খুব প্রিয় একটা ঋতু ছিল বর্ষাকাল। তো তার কবিতায়, তার গানে, তার ছোট গল্পে, উপন্যাসে, তার সবখানেই বর্ষার কিন্তু একটা মাখো মাখো অসাধারণ ব্যবহার দেখা যায়। তো এই বর্ষাটাকে আর তার কবিতায় মানব প্রেম বা মানবিকতাটাকে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করেন বা কিভাবে প্রকাশ করতে চান, একটু জানতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সৌরভ। এবং আমি শিরিন আপার সুর ধরে এবং সাধন দাসের রেশ ধরে বলতে চাই যে আসলে রবীন্দ্রনাথ নিজে নিজেকে বহু রবীন্দ্রনাথে বিভক্ত করেছেন এবং বলেছেন যে তিনি হচ্ছেন বহু রবীন্দ্রনাথের মালা। আমাদের মানব জীবনের এমন কোনো দিক নেই যে দিকটি নিয়ে রবীন্দ্রনাথ আলোচনা করেননি বা আমাদের জন্য কিছু লিখে রেখে যাননি। তাই তার এই সব বিষয়গুলোই মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কাছে রবীন্দ্রনাথ একটি ভালোবাসার গোলাপ। 19 শতকের শেষ প্রান্তে সাহিত্যাকাশে যে তারা উদিত হয়, সেই তারার আলোয় আজও আমরা আলোকিত। বাঙালির কাছে রবীন্দ্রনাথ একটি বিশেষ নাম। তার বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি আজও আমাদের রক্ত স্রোতেই মিশে আছেন। তাকে ইচ্ছে করলেই
আমরা আলাদা করতে পারি না। রবীন্দ্রনাথ এবং বাংলা কবিতা বা সাহিত্য একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথকে আড়াল করে আমরা বাংলা কবিতা বা সাহিত্যের কথা ভাবতেই পারি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইতোমধ্যে এটি বলা হয়েছে যে তিনি বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব ছিলেন, অধিকারী ছিলেন। তিনি একাধারে কবি ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, সঙ্গীতকার ছিলেন, নাট্যকার ছিলেন, ছোট গল্পকার ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, চিত্রশিল্পী ছিলেন, মানবিক উন্নয়ন কর্মী ছিলেন এবং তিনি একজন চিকিৎসকও ছিলেন, যেটি আমরা অনেকেই কম জানি। তো এত বিশাল এক মানে চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার অল্প জীবনে তিনি কত কিছু লিখে গিয়েছেন তা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 52টি, এটি ভাবাই যায় না। ছোট গল্প তিনি লিখেছেন 95টি, যেটি তার ছোট গল্পগুলো এখনো বাঙালির হৃদয়ে গেঁথে আছে। আমরা সে ছোট গল্পগুলোকে ধারণ করে এক প্রকার বেঁচে থাকি। নাটক লিখেছেন 38টি, প্রবন্ধ লিখেছেন 36টি, উপন্যাস লিখেছেন 13টি এবং গান লিখেছেন 2000টি। এক জীবনে এত কিছু লেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব বলে আমার অন্তত মনে হয় না। তিনি একটি মুহূর্ত নষ্ট করেননি। তিনি মানব মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য প্রতিটি মুহূর্ত তিনি কাজে লাগিয়েছেন। রবীন্দ্রনাথের কবিতা, গান, প্রবন্ধ এসব নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে। আমি তানজিদ সৌরভের দিকেই গুরুত্ব দিয়েই, তার মানবিক দিক নিয়েই আমি একটু কথা বলবো। মানব প্রেম তার কাব্য এবং সাহিত্য চর্চার একটি অন্যতম প্রধান অনুষঙ্গ। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথ মানুষকে খুব ভালোবাসতেন। মানুষের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। তাই তিনি বলতেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। কত শক্তিশালী কথা, যে যাতে মানুষের মধ্যে একটি প্রগাঢ় সম্পর্ক তৈরি হয়। রবীন্দ্রনাথ সে মালা কিন্তু গেঁথে দিয়েছিলেন তার কথায়, কবিতায়। তিনি মানুষকে স্বাবলম্বী করবার জন্য, মানব মুক্তির জন্য তিনি বহু গান, কবিতা লিখে গিয়েছেন। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। কি সুন্দর বাণী তার। রবীন্দ্রনাথ কিন্তু সংস্কৃতি কর্মীদের খুব ভালোবাসতেন, কারণ তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি মানেরাই হচ্ছে সক্রিয় অনুভূতির মানুষ। আর সক্রিয় অনুভূতির মানুষ যারা, তারা কিন্তু মানুষকে ভালোবাসেন। রবীন্দ্রনাথও সবসময় মানুষকে ভালোবাসতেন, তাই সংস্কৃতি কর্মীদেরও তিনি ভালোবাসছেন। তিনি রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে এই পিছিয়ে পড়া মানুষকে মুক্তি দিতে না পারলে তিনি এই বাঙালি সমাজকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন না। তাই তিনি সবসময় বলতেন যে মানুষকে দূষণ মুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। তবে সেই শিক্ষাটা, আমরা যে প্রথাগত শিক্ষা, এটির কথা তিনি বলেননি। তিনি এক নতুন শিক্ষার কথা বলেছেন। তার শিক্ষা যে নিয়ে যে প্রবন্ধগুলো আছে, সেখানে কিন্তু আমরা সেটা লক্ষ্য করি। রবীন্দ্রনাথ এই মানুষের সত্যের কথা বলতে গিয়ে, মানুষকে ভালোবাসতে গিয়ে, পিছিয়ে পড়া লোকদের সাথে থাকতে গিয়ে তিনি বহুবার একা হয়েছেন। কারণ ভালো মানুষের সঙ্গে, ভালো কাজের সঙ্গে ঈশ্বর থাকলেও কিন্তু দুষ্ট লোকেরা সাধারণত থাকতে চান না, কারণ তারা তো ভালো কাজ করেন না। তাই রবীন্দ্রনাথ একটি গানে বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ কিন্তু একলাই চলেছেন, কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে সমালোচনা অবশ্যই ভালো, কিন্তু সেটি যদি গঠনমূলক হয়। কিন্তু আমাদের দেশের মানুষ সমালোচনা করার থেকে নিন্দা করতেই ভালোবাসেন। রবীন্দ্রনাথকে নিয়ে
কলকাতার অনেক বড় বড় কবি, তাদের নামটা এই মুহূর্তে নাইবা উচ্চারণ করলাম, হ্যাঁ, তারা তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে দিলেন। রবীন্দ্রনাথের মতন কষ্ট পাওয়া মানুষ পৃথিবীতে আর খুব কমই ছিলেন। তাই তিনি ক্ষোভে, দুঃখে, কষ্টে, এক বুক জ্বালা নিয়ে তিনি, আপনারা যারা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি গিয়েছেন তারা দেখেছেন কি সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটি বাড়ি, মনে হচ্ছে যে পৃথিবীর স্বর্গ। সেই স্বর্গ থেকে তিনি চলে গেলেন শান্তিনিকেতনে, অর্থাৎ বোলপুরে, একেবারে একটি গরম জায়গায়, একটি দরিদ্র মানুষের বসবাস, পিছিয়ে পড়া মানুষের বসবাস, যেখানের একেবারেই মধ্যপ্রাচ্যের মতো একেবারে গরম, মানে সেখানে মানুষ খুবই আর্থিকভাবে পিছিয়ে, সেখানে তিনি গড়ে তুললেন শান্তিনিকেতন। সেই শান্তির সুবাতাস এখন পৃথিবীর মানুষ কিন্তু ভোগ করছেন। কেন? নিন্দুকের কারণে। তিনি বলতেন যে এই নিন্দুকেরা কিন্তু একজন ভালো মানুষকে কষ্ট দিতে পারেন, কিন্তু ভালো কিছু করার প্রেরণা দিতে পারেন না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মানবিক মানুষ, তাই তিনি মানুষের কল্যাণের জন্য তিনি ছুটে বেরিয়েছেন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রে। শুধু দেখেন আপনারা যে 2 বিঘা জমি, এখানে কি সুন্দর একটি চিত্রকল্প তিনি সাজিয়েছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কি কথা দেখেন! সেই সময় জমিদার পরিবারে জন্মগ্রহণ করে এই সত্যটি তিনি উচ্চারণ করেছেন, এটা ভাবতেই আমাদের অবাক লাগে। দুর্বলের পক্ষ নিয়ে তাদের অন্যায় অত্যাচারের যে একটি করুণ কাহিনী তিনি এখানে চিত্রিত করেছেন, যেটা মানুষের মনে আজও কিন্তু জাগরুক হয়ে আছে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন শহর নয়, গ্রামের উন্নয়নই হচ্ছে বাংলাদেশের, মানে বাংলাদেশ বলতে তখন 2 বাংলাকেই বোঝানো হতো, তখন তো আমরা ভাগ হইনি। তো রবীন্দ্রনাথ কোন সময় বাংলা ভাগের পক্ষেও ছিলেন না। তো যাই হোক, তিনি এই বাংলাদেশের উন্নয়ন মানেই গ্রামের উন্নয়ন তিনি মনে করতেন, যে গ্রামই হচ্ছে উন্নয়নের প্রাণ স্বরূপ। শহরের উন্নয়ন করলে কিন্তু গ্রামের উন্নয়ন হবে না। আর গ্রামে পিছিয়ে পড়া মানুষ থাকে। আমি বলেছি মানবিক রবীন্দ্রনাথ এই পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্যই কিন্তু সবসময় তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি অল্পতেই সেরে দিব অনেক বড় কথা। তা মানুষের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য তিনি কি করেছিলেন আমরা জানি। তিনি প্রথমেই কিন্তু আপনারা জানেন যে পতিশ্বরে গিয়েছিলেন। তিনি পতিশ্বরেই পল্লী উন্নয়নের কাজ শুরু করেন, এই কার্যক্রম শুরু করেছিলেন। এটা কিন্তু একটি মডেল হিসেবেই কিন্তু আমাদের কাছে পরিচিত। তিনি কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি এলাকায় মানব কল্যাণের কাজ শুরু করেছিলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে, এবং নওগাঁ জেলার পতিশ্বর কাছারি বাড়িতে কিন্তু তিনি এই পল্লী উন্নয়নের কাজ শুরু করেছিলেন। আপনারা জানেন যে 1891 সালে জমিদারির দায়িত্ব তিনি গ্রহণ করেন। জমিদারি যখন ভাগ হয়ে যায় তখন এই সালে এখানেই চলে আসেন। এটি ছিল একেবারেই পিছিয়ে পড়া একটি অঞ্চল। মানুষ একেবারেই গরিব ছিল। মহাজনদের কাছ থেকে চড়া সুদে তারা টাকা নিয়ে তারা কৃষি কাজ করত। তারা প্রতিনিয়তই নির্ভরশীল হয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ তাদের স্বাবলম্বী করবার জন্য তিনি সেখানে কিন্তু তার যে নোবেল প্রাইজের 1,08,000 টাকা এই পল্লী উন্নয়নের জন্য, এই পতিশ্বরের মানুষের উন্নয়নের জন্য তিনি কিন্তু ব্যয় করেছিলেন। আপনারা জানেন এখানে একটি কৃষি ব্যাংক তিনি স্থাপন করেছিলেন। পল্লী উন্নয়ন এই ধারণাটির জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও আমরা ডক্টর আব্দুল হামিদ খানকে বলি, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু অনেক আগেই এই পল্লী উন্নয়নের কথা কিন্তু বলে গেছেন। এই কৃষি ব্যাংক এই ধারণাটিও কিন্তু আমরা রবীন্দ্রনাথ থেকে পাই। এটি একটি মডেল। 1905 সালে এখানে তিনি সমবায় পদ্ধতিতে এই কৃষি ব্যাংকটি স্থাপন করেছিলেন এবং খুব স্বল্প সুদে কৃষকদের কাছে ঋণ নিয়ে, কৃষকদের কাছে সুদ নিয়ে তিনি তাদেরকে টাকা দিতেন তাদের ভাগ্যের পরিবর্তন করবার জন্য। তিনি কিন্তু তার মৃত্যুর 5 বছর আগে কৃষকদের যত সব খাজনা বাকি ছিল সব খাজনা তিনি মওকুফ করে দিয়েছিলেন। এই এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি কিন্তু দাতব্য চিকিৎসালয়, তিনি কিন্তু স্কুল করেছিলেন।
প্রথমে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন, পরে এটির নাম রাখা হয় কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট। এইভাবেই তিনি এখানে মানব কল্যাণের জন্য একটি রাস্তাও কিন্তু নির্মাণ করেছিলেন, যে প্রতিশোধ থেকে একেবারেই সান্তাহার পর্যন্ত রাস্তাটি এটি রবীন্দ্রনাথ নির্মাণ করেছেন মানুষের কল্যাণের জন্য। পুকুর দিঘি খনন করেছিলেন পানীয় জলের চাহিদা মেটানোর জন্য। শাহজাদপুরে আপনারা জানেন রবীন্দ্রনাথ সেখানে একটি গো খামার স্থাপন করেছিলেন, এটিও বাংলাদেশের একটি মডেল। তিনি পাঞ্জাব থেকে এক ধরনের ষাঁড় এনে আমাদের গাভীর সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে তিনি একটি হাইব্রিড নামে নতুন গো প্রজাতির উদ্ভাবন করেছিলেন। আপনারা শাহজাদপুরে এখন যেটা আছে সেটা কিন্তু আসলে এই রবীন্দ্রনাথকে দেখেই কিন্তু উদ্বুদ্ধ হয়েই কিন্তু তারা এটি করেছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথই ছিলেন এর মূল পুরোধা আর কি। শিলাইদহে আপনারা জানেন তিনি সাহিত্য সাধনার পাশাপাশি সেখানেও কিন্তু কৃষকদের মুক্তির জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি এখানে অনেক কিছু করেছেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, রবীন্দ্রনাথ কিন্তু সপরিবারে এখানে 1892 থেকে 1901 সাল পর্যন্ত ছিলেন। তিনি এখানে দাতব্য চিকিৎসালয়, পোস্ট অফিস স্থাপন করেছিলেন এবং এখানে পাট হতো এখানে প্রচুর পরিমাণে। সেই পাট গাঁঠ বাঁধার কোনো মেশিন ছিল না, সেটাও তিনি নিয়ে এসেছিলেন। আখ মাড়াইয়ের কল তিনি নিয়ে এসেছিলেন এবং কুঠিবাড়ি থেকে কুষ্টিয়া পর্যন্ত একটি রাস্তাও তিনি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এবং কুঠিবাড়ির ভেতরে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেছিলেন, দিঘি খনন করেছিলেন। আমেরিকা থেকে চাষাবাদের যন্ত্রপাতি এনে এখানে কিন্তু চাষিদের আলু, ভুট্টা এবং টমেটোর চাষ কিন্তু তিনি শিখিয়েছিলেন। আরেকটি কথা বলেই আমি শেষ করব, তারপরে যদি সময় হয় তাহলে বর্ষার কথা বলবো। আর রবীন্দ্রনাথ কিন্তু এখানে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন, হোমিও চিকিৎসালয়। এই হোমিও চিকিৎসক হিসেবে তিনি কিন্তু এই শাহজাদপুরের মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা করে যেতেন। এভাবেই তিনি মানুষের কল্যাণে আজীবন তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন। আমরা মনে করি রবীন্দ্রনাথ এবং মানব প্রেম, মানবিক উন্নয়ন এবং সমাজ সেবা একে অপরের পরিপূরক। আমরা রবীন্দ্রনাথের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমার এই মানবিক রবীন্দ্রনাথ নিয়ে আমার কথা শেষ করছি। সৌরভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ অনেক যেসব কথা জানা হচ্ছে বইপত্রে হয়তো আছে, এভাবে বলা হয় না। যেসব কথা আপনি বললেন সত্যি অসাধারণ ছিল। তো মানে এইসব আলোচনা শেষে আমার মনে হলো যে 2 বিঘা জমির ওই লাইনটা খুব মনে পড়ছে, যে এ জগতে হায়, মানে তার দার্শনিক ব্যাপারটা, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন। যাই হোক, এই যে সাম্যের বাণী, মানবতার বাণী তিনি ছড়িয়ে গেছেন, অবশ্যই আমরা তাতে থাকবো। আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং মুনি আপার কাছে। স্যারের কাছে আমরা আবারও ফিরবো। বন্যা আপা। হ্যাঁ, আমরা এতক্ষণ শুনলাম যে রবীন্দ্রনাথের মানবিক দিকগুলো স্যার সুন্দর করে উপস্থাপন করলেন। আমরা অনেকটাই ঋদ্ধ এবং সমৃদ্ধ হলাম। তো আমরা এবার মুনিয়ার কাছে যাচ্ছি। মুনিয়া, এবারে আমরা কি কবিতা শুনছি? তুমি কি এখনো প্রেমেই থাকবে? হ্যাঁ, আমি প্রেমেই থাকি, সেই আচ্ছা, বোঝায় প্রেম ও ভালো। মানব প্রেম, প্রেম ও মানব প্রেম, সমস্যা নেই। এবার আমি ভ্রষ্ট লগ্নটা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা কবিতা, তাহলে আমরা কবিতায় ফিরে যাই। আচ্ছা। শয়ন শিয়রে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে। অলস চরণে বসি বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময়ে অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজরথে। সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো। শুধালো কাতরে, সে কোথায়, সে কোথায়? ব্যগ্র চরণে আমারই দুয়ারে নামি। শরমে মরিয়া বলিতে নারিনু হায়, নবীন পথিক সে যে আমি, এই আমি। গোধূলি বেলায় তখনও জ্বলেনি দ্বীপ, পরিতেছিলেম কপালে সোনার টিপ। কনক মুকুর হাতে লয়ে বাতায়নে, বাঁধিতেছিলাম কবরী আপন মনে।
হেনকালে এলো সন্ধে ধূসর পথে, করুণ নয়ন তরুণ পথিক রথে। ফেনায় ঘর্মে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে ভরিয়া গিয়াছে ধূলি। শুধালো কাতরে, সে কোথায়, সে কোথায়? ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি। শরমে মরিয়া বলিতে নারিনু হায়, শ্রান্ত পথিক সে যে আমি, এই আমি। ফাগুন যামিনী, প্রদীপ জ্বলিছে ঘরে, দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে। সোনার খাঁচায় ঘুমোয় মুখরা শাড়ি, দুয়ার সম্মুখে ঘুমায় পড়েছে দাঁড়ি। ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ, অগুরু গন্ধে আকুল সকল দেহ। ময়ূর কঞ্চি পরেছি কাঁচল খানি, দুর্বা শ্যামল আঁচল বক্ষে টানি। রয়েছি বিজন রাজপথপানে চাহি, বাতায়ন তলে বসেছি ধুলায় নামি। ত্রিজামা যামিনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, এই আমি। ধন্যবাদ। ধন্যবাদ মুনিয়া। আমরা মানে দুইটাই শুনলাম রোমান্টিক কবিতা। আমরা এরপরে যখন আবার আসবো তখন নিশ্চয়ই তুমি প্রেমের কবিতা না অন্য কোনো কিছু শোনাবে, এটাই আশা করছি। তো আমরা এবারে যাচ্ছি দাদার কাছে। দাদা, সময় বলছে যে যাই যাই, এরকম একটা ব্যবস্থা হচ্ছে, তাই বলতে হয় যে শেষ পরিবেশনা এবারে কি থাকছে? শেষ পরিবেশনা হলে আমি একটি আনকমন কবিতা পড়তে যাচ্ছিলাম, তো ওইটাই আচ্ছা, পড়ি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা রবি ঠাকুরের লেখা। কবিতাটির নাম হচ্ছে উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চাই ছেড়ে দিই তার তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। যত কথা আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে। নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে ওহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি। তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে। তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে।
দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, নিচুতেই, নিচুতে। ধন্যবাদ। চমৎকার দাদা, আমরা দারুণ আবৃত্তি শুনলাম। আমরা দাদার কাছে আবার ফিরবো বিদায়ী শুভেচ্ছা নিতে। আমরা এবার চলে যাচ্ছি শিরিন আপার কাছে। শিরিন আপা। হ্যাঁ, ধন্যবাদ বন্যা। আচ্ছা, আমি একটু সাধনদাকে একটু ভালোবাসা জানাতে চাই। আমি তো সাধনদার আবৃত্তি শুনে মুগ্ধ। আচ্ছা, চমৎকার পড়ছেন সাধনদা, হ্যাঁ ভীষণ হ্যাঁ, ভালো লাগছে আমার। আমরা আর একদম অনেক আগে থেকে ধন্যবাদ। দাদার ভক্ত, 22 বছর, 22 বছর হ্যাঁ, আগে থেকে, ভীষণ ভীষণ ভালো বা লাগছে, তারও আগে, ভীষণ। 25 মনে হয় বছর। আমার আসলে আগে না, হয়তো আপনারা মানে সবাই ভালো সুযোগ পড়ছেন। হয়। আপনি মুনিয়া চমৎকার পড়ছেন, যার যার মতো করে চমৎকার। সবুজের আলোচনা খুব একেবারে চৌম্বকীয় আলোচনা। সবাই যার যার মতো করে অসাধারণ পরিবেশনা হচ্ছে সবাই। হ্যাঁ, তো যাই হোক, দাদার আরেকটা ভক্ত আমরাও আরেকটা হ্যাঁ, সবসময়। ঠিক। আরেকটা ব্যাপার খুব করে খেয়াল করলাম, বলতেও ইচ্ছে করছে, মানে আবৃত্তি শুরু করবার আগে একটু বলি। আমরা হ্যাঁ, তিনজন নারী আছি আজকের আয়োজনে। তিনজনেই আমরা সাদা শাড়ি লাল পের, মানে লাল পাড়ের পরেছি। মানে হ্যাঁ, এটা হ্যাঁ, হতেই পারতো যে আমি শুধু সাদা পরেছি, বা মুনিয়া শুধুই লাল পরেছে, বা বন্যা শুধুই সাদা লাল পাড়ের একটা পরেছে, এরকম হতেই পারতো। কিন্তু আমাদের তিনজনের একেবারেই এক, মানে সাদা হ্যাঁ, শাড়ি লাল পাড়। এই যে আকস্মিক ভাবেই মিলে গেল, মানে রবীন্দ্রনাথ আসলেই এইভাবেই, মানে সবার মনের একটা মিল তৈরি করে দেন। কিভাবে হ্যাঁ, কিভাবে যেন রবীন্দ্রনাথ পড়লেই, রবীন্দ্রনাথকে জানলেই একটা মনের মিল তৈরি হয়ে যায় আমাদের। তো সেইটার হ্যাঁ, জন্য আরো একবার মানে ভালোবাসা জানাই বন্যাকে এবং মুনিয়াকে, মানে আমার মনের আচ্ছা সঙ্গে আচ্ছা, মিলে গেছে। হ্যাঁ, আমরাও ভালোবাসা জানাই আপনাকে, কারণ আমরা জানি না যে আপা কি করবে, কিন্তু মিলে গেল না আর কি। আমি হ্যাঁ, সেইটাই, আমরা কিন্তু কেউ জানি না যে আমরা কে কি পড়বো, কেউই জানি না, কারোর সঙ্গে কথাই হয়নি। কিন্তু আমরা আসলে পর্দায় এসে দেখলাম যে আমরা একই রকম শাড়ি পরেছি। তো আচ্ছা যাই হোক, আমি আবৃত্তিতে যাব। আবৃত্তি করব হচ্ছে শেষের কবিতা, শেষের আচ্ছা, কবিতার শেষ অংশ, যেটা হ্যাঁ রবীন্দ্রনাথ, ওই যে একটু আগে ওই মুনিয়া খালি প্রেমের কবিতা পড়ছিল, ভীষণ ভালো পড়ছিল মুনিয়া। বন্যা হ্যাঁ হ্যাঁ, বন্যাদি বলছিলেন যে এরপরে প্রেমের কবিতা শুনবো না, এরপরে অন্য একটা কিছু শুনবো। তো আমি ভাবছিলাম প্রেমই কেন শুনবো, নয়, প্রেমের 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 কবিতা কেন কবিতাই শুনবো, শুনবো, কারণ ওটা বলার জন্য বললাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো 70 বছর বয়সে শেষের কবিতা লিখেছেন। শেষের হ্যাঁ, কবিতা তো আমরা জানি যে একেবারে প্রেমময় একটি উপন্যাস। একদম মানে শেষের কবিতার উপন্যাসটির প্রতি পরতে পরতে কবিতা আছে, এবং প্রতি সংলাপেই প্রেম আছে। হ্যাঁ, কি অদ্ভুত একটা প্রেমের উপন্যাস। তো আমরা রবীন্দ্রনাথ পড়লেই শেষের কবিতা পড়ি, আমরা যারা আবৃত্তি করি, আমরা যারা একটু সাহিত্য চর্চা করি, আমরা শেষের কবিতা পড়বই, এইরকমই একটা অবশ্যই। আমাদের মানে মানসিকতা আমাদের মধ্যে থাকে। তো আমি শেষের কবিতার শেষ অংশটা পড়ব। আচ্ছা আপা। কালের যাত্রার ধ্বনি নিচে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে পক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবি না চিনতে আমার, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে অসংখ্য বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্নায় ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর রহিল সে
তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদূষে। হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সত্যি সত্য মোর, সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। নিঃস্বার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্ন সাজালে যে ভাব রসের পাত্র বাণী শেখায়, তার সাথে দেব মিশায় জামর ধুলির ধন। জামর চক্ষের জলে ভেজে আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দাগ। সে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদায়। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মেলায় সকলই। এবার পূজায় তাই আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওহো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, তিনি তত করেছ আমার। হে বন্ধু, বিদায়, বিদায়। বাহ আপা, একেবারে মানে শেষ কবিতাটা বিদায় দিয়েই বিদায় দিলেন। যাই হোক, আমরা আপার কাছে আবারও ফিরবো বিদায়ী শুভেচ্ছা নিতে। আমরা এবারে যাচ্ছি স্যারের কাছে। স্যার, অনেক অনুরোধ আছে কিন্তু আপনার কবিতা শোনার। আমরা অবশ্যই আপনার শেষ পরিবেশনাটা একটা আবৃত্তি দিয়ে শেষ করব। আমরা চাচ্ছি আপনি এখন একটি আবৃত্তি করবেন। অনেক অনুরোধ, অনেকেই আমার করেছে তো স্যারের হ্যাঁ না, চাই। ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে আমার পাশের রুমে যেতে হয়। কিন্তু আমি আর আবৃত্তির দিকে না গিয়ে আমি দুটি কথা বলেই শেষ করে দিই না সবাইকে না না স্যার, শুভেচ্ছা দুটি কথা জানিয়ে। বলেন আর যাই করেন, আবৃত্তি একটা করতে হবে, না এটা হচ্ছে এর এর আমি এর তাহলে মধ্যে দুই মুনিয়াকে একটি নেই। লাইন আছে। আচ্ছা, হ্যাঁ আমি মুনিয়াকে হ্যাঁ, নেই। মুনিয়াকে নেই, আপনি আবৃত্তির জন্য প্রস্তুতি নেন। না ওই পাশের রুমে আর যাওয়া হচ্ছে না, আমি বর্ষা নিয়ে দুই একটি কথা বলতে চাই, বলেই শেষ করে দেই। পরের কিন্তু দিন দর্শকের আবৃত্তি অনেক করা যাবে, আমি বললাম না আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে প্রস্তুতি স্যার, তাহলে ছাড়াই আমি কিন্তু বর্ষা। আসছি, শ্বশুর বাড়ি ছিলাম তোমাকে জি 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 বললাম জি। আচ্ছা, যে ঠিক একটু আছে, আগে স্যার, আমরা আপনি আলোচনা বেড়াতে শুনি, শেষ সমস্যা করো নেই। এসছি। সবাই পাশে থাকবে, আচ্ছা, মুন্না আপা মুনি আপা আমি পাশে থাকুক, আপনি আলোচনা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এক স্যার আলোচনা মিনিটই ওই করে বর্ষার কথাই বলি, একটু কবিতা বর্ষার শুনতে কথাই চেয়েছিলাম, বলি ঠিক আর আছে। কি যে আচ্ছা, বর্ষা প্রেমী। হ্যাঁ বর্ষার কথাই বলি যে তানজির সৌরভ বলল যে বর্ষার সঙ্গে কবির একটি প্রগাঢ় সম্পর্ক রয়েছে, কারণ বর্ষা কালটা হচ্ছে কবিকে তার সৃষ্টিতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাই বর্ষা কাল আর কবিতা বা সাহিত্য মনে হয় যেন একে অপরের একেবারে পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। বর্ষাকাল অনেক কবিকে সমৃদ্ধ করেছে, যেমন বর্ষার দিনে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা, যে এমনও দিনে তারই বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়,
কি সুন্দর প্রেমময় আবেগ, যে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। যে এই যে বর্ষা নিয়ে রবীন্দ্রনাথের যে কবিতাগুলো সত্যিই আমাদের প্রাণ ছুঁয়ে যায়। সাধন দাসের কাছে কবিতাটি শুনতে পারলে খুব ভালো লাগতো, যে রবীন্দ্রনাথের সর্বাধিক পঠিত একটি কবিতা সোনার তরী, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। সাধন খুব ভালো পড়েন, যদি কবিতাটি কেউ আবৃত্তি করতেন আমার অন্তত খুব ভালো লাগতো। মেঘের পরে মেঘ জমেছে, যে এই যে রবীন্দ্রনাথ যে বর্ষাকাল নিয়ে যে কত গান এবং কত কবিতা লিখেছেন, সেটি এটি মানে এত অল্প সময়ে সেটি বলা সম্ভব নয়। তারপরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে কথাগুলো আজকে সাধন দাস যে কবিতাটি আবৃত্তি করলেন আমি, এই কবিতাটি রবীন্দ্রনাথের শেষ জীবনেই লেখা, কিন্তু কত সমৃদ্ধ একটি কবিতা। এটিও পত্রপুট কবিতায় লেখা। এই পত্রপুট কাব্যগ্রন্থের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পৃথিবী, উদাসীন, আমি, আফ্রিকা, বাঁশিওয়ালা, ভারত বিধাতা, এরকম অনেক কবিতা এখানে বিখ্যাত বিখ্যাত কবিতা আছে। কিন্তু সাধন সেই বিখ্যাত কবিতাটির একটি কবিতা আমি পড়েছেন, হঠাৎ দেখাও এই পত্রপুটের মধ্যেই আছে। এখানে রবীন্দ্রনাথ কিন্তু তার রচনার ক্ষেত্রে একটু তার পরিবর্তন নিয়ে এসেছেন, যে এখানেও তিনি ছন্দে লিখেছেন, তবে সেটি উন্মুক্ত ছন্দে, যার কারণে এই পত্রপুটের কবিতাগুলো যে উত্তরাধুনিক বা একবিংশ শতাব্দীর যে মানুষের কাছে বা বিংশ শতাব্দীর মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি কথা তো আর বাড়াতে চাই না, কথা বললে অনেক দূর চলে যাবে। আমরা সাধনের কবিতা থেকে বা মনিয়ার কবিতা বা শিরিন ইসলামের কবিতা আবৃত্তি শোনা থেকে বঞ্চিত হব। আমাকে আহ্বান জানানোর জন্য আমি সনাধিতিকে, বিশেষ করে জেসমিন, বানু, বন্যা, তানজিস, সৌরভ, এদেরকে আমার অন্তর থেকে আমি আমার সবটুকু ভালোবাসা জানাই। সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই যে সাধন দাসের মতন একজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাচিক শিল্পী শিরিন ইসলাম, একজন শ্রেষ্ঠ বাচিক শিল্পী মুনিয়া, একজন অন্যতম বাচিক শিল্পী, তাদের সঙ্গে আমার মতন একজন মানুষকে ডেকে আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন, আমি আজীবন এটা মনে রাখবো। সনাধিতি শতায়ু হোক, এ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার। কিন্তু ঘটনা হচ্ছে যে সনাধিতি তো আপনারও, এটাও একটা বিষয়। আর দুই নাম্বার হচ্ছে স্যার কিন্তু খুব বিনয়ী মানুষ। স্যারের কাছ থেকে বিনয় শিখতেই হবে, এবং স্যার মানে মানুষকে এত বড় দেখেন, সেটা আসলে আশ্চর্য, এবং আমি সবসময় শিখি। আমি কিন্তু পারি না, আমি যা সত্য তাই টাস করে বলে ফেলি। স্যারের মতো করে এত বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি, এবং আমার শিক্ষক স্যার, সেজন্য আমি গর্বিত। তো যাই হোক আমরা এরপরে যাচ্ছি হচ্ছে মুনিয়ার কাছে। স্যারের কাছে আমরা আবারও ফিরবো বিদায়ী শুভেচ্ছায়। আমরা এবার যাচ্ছি মুনিয়া, এবারে কি রোমান্টিক কবিতা? এবারে আমি একটা খুব বহুল পঠিত, বহুল পরিচিত একটা কবিতা পড়বো, আর এটা আমি বন্যাকে উৎসর্গ করতে চাই। কারণ হচ্ছে যে আমি এবং বন্যা একই শহর থেকে উঠে আসা দুজন মানুষ। বলা যায় গ্রাম এবং শহরের মিশ্রণে একটা শহরতলি, ছোট্ট একটা শহর থেকে উঠে এসেছি। এই কবিতাটা আমি যখনই পড়ি, যদিও এর সাথে আমাদের খুব যে মিলছে সবকিছু তা না, তারপরে কেন যেন মনে হয় এই কবিতাটার সাথে আমি আর বন্যা কেমন যেন জড়িয়ে থাকি এক গায়ে। তো আমি মনে হয় যেন যে এখানে অঞ্জনার জায়গায় সুগন্ধা হতো, আর খঞ্জনার জায়গায় ঝালকাঠি হতো। মানে আমার ভেতরে এমন একটা কাজ করে, যেমন তুই বলিস যে সব কথা আমার কথাগুলোই উনি বলে দিচ্ছেন। তো সেই জন্য আমি আজকে এক গায়ে পড়তে চাচ্ছি, এবং আমি কবিতাটা তোকে উৎসর্গ করছি বন্ধু। ধন্যবাদ বন্ধু। আচ্ছা, চলে যাই কবিতায়। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া,
কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাছের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার। আমরা মুনিয়ার আবৃত্তি শুনলাম এবং ধন্যবাদ। আমার খুবই ভালো লাগলো। যাই হোক সৌরভ, শেষ পর্যায়ে আমরা আমরা কোথায়? চলে এসেছি। আমরা একটু হ্যাঁ, মন্তব্য চোখ বুলিয়ে আসি সেই দিক থেকে, বা যাদের মন্তব্য পড়তে পারিনি দুঃখিত, কারণ এত সুন্দর সুন্দর পরিবেশনা আর আলোচনা হচ্ছে, এর ভেতরে মন্তব্য পড়তে আসলেই মন চায়নি। যাই হোক, শেষ দিকে আমরা একটু পড়ে আসছি। শিলা বিশ্বাস আমাদের বৌদি লিখেছে অসাধারণ আবৃত্তি। শ্রাবণী সুর দিদি আবারও লিখেছে আজ সাধনদা দারুণ দারুণ কবিতা নির্বাচন করেছেন। ধন্যবাদ দিদি আপনাকে। নাসির কবির লিখেছে সবার জন্য শুভকামনা অফুরান প্রিয় মুখগুলো, ধন্যবাদ আপনাকে। আলমগীর হোসেন উজ্জ্বল লিখেছে অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ। মধুরা সঞ্চিতা লিখেছে বাহ চমৎকার, ধন্যবাদ আপনাকে। সুমনা দত্তা দাস আমাদের দিদি, একজন বাচিক শিল্পী, তিনি লিখেছেন খুব সুন্দর লাগছে, সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। মাহমুদা রিনি লিখেছে আবৃত্তি করতেই হবে সবুজ শামীম হাসান। এই যে কবি, আপনার স্যার আপনার প্রতি অনুরোধ ছিল, যাই হোক তিনি শেষ করেছেন। তারপরে সুমনা দত্তা দাস দিদি আরো লিখেছেন সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বন্যা কি সুন্দর লাগছে, সৌরভকে শুভেচ্ছা। ধন্যবাদ দিদি আপনাকে। মাহমুদা রিনি আরো লিখেছে বর্ষাকাল কবিদের জন্য উর্বর চাষের অখণ্ড আকাশ, তারা মেঘে মেঘে স্বপ্ন গুনে। আসলেই সত্যি কথা, ধন্যবাদ। তিনি একজন কবি, সেই কারণে হয়তো এত উপলব্ধি সহকারে বলতে পারলেন। বাশির আহমেদ লিখেছে অসাধারণ, ধন্যবাদ। তো আমাদের শেষ দিকের কিছু মন্তব্য আমরা পড়ে আসলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি প্রথমেই চলে যাচ্ছি, একদম শেষ থেকে শুরু করছি শিরিন আপার কাছে। শিরিন আপা, আমাদের এই আজকের আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করি। মানে সনাধিতির আয়োজন শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে। তো আসলে রবীন্দ্রনাথ আমাদের নীরবে সবসময় আমাদের সাথেই থাকেন। আমরা রবীন্দ্রনাথকে নীরবেও রাখি মনে, আবার সরবেও স্মরণ করি। তো সনাধিতির আয়োজন আসলে আমি একেবারে অনেক আগে থেকেই দেখছি। আমি সবসময় একটা কথা বলি, যখন থেকে আমরা এই যে অন্তর্জাল আয়োজনগুলো শুরু হলো তখন থেকেই বলি যে এই যে করোনা আমাদেরকে প্রথম দিকে কেমন একটা ভীতিকর অবস্থা তৈরি করেছিল, যে আমরা আসলে কি করব, আমাদের কোনো কাজ নেই, আমরা যারা সংগঠন করি, যারা আবৃত্তি চর্চা করি, তারা কি করব। তখন এই যে কিছু মানুষ মানে তার মধ্যে সনাধিতি মানে একটি একটি পেজ যেটা মানে নিয়মিত এই আয়োজনটি করে চলেছে, মানে বিভিন্ন দিবসে বিভিন্ন সময়কে ধরে করে চলেছে। তো সেই জায়গা থেকে আমার এটা ভীষণ ভালো লাগে, যারাই করছে প্রত্যেককেই সাধুবাদ জানাই, সনাধিতিকেও জানাই সাধুবাদ। এবং আমার আজকে ভীষণ ভালোও লাগলো যে এই আয়োজনের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারলাম। হ্যাঁ, এই এই সম্পৃক্ত হওয়ার জন্য আরো একবার ধন্যবাদ। আর আমার সঙ্গে যারা আছেন আজকের আয়োজনে, যারা যুক্ত আছেন আমার সঙ্গে, সাধনদা আছেন,
শামীম ভাই আছেন, তারপরে মুনিয়া আর বন্যা, সৌরভ তো আছেনই। পুরো আয়োজনটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন খুব যত্ন সহকারে এবং গুছিয়ে। সেই জায়গা থেকে আমি আরো একবার ভালোবাসা জানাই সবাইকে। আর সবশেষে যেটা যে দর্শক যারা আছেন আমাদের সাথে একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত যে দর্শকরা আছেন, দর্শক আপনারা যে আমাদের সঙ্গে আছেন, আমরা যত আয়োজনের সঙ্গে যুক্ত হই আর যারা আয়োজনগুলো করে আয়োজকরা সব আপনাদেরকে ঘিরে, সমস্ত আয়োজন আপনাদেরকে ঘিরে। তা আপনারা আমাদের অনুপ্রেরণা, সাহস এবং ভালোবাসা। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিরিন আপার প্রতি রইল, আর সনাধিতির পক্ষ থেকে ভালোবাসা রইল আপনার প্রতি। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় শ্রদ্ধার মানুষ আমাদের দাদা সাধনদার কাছে। দাদা, আপনার বিদায় শুভেচ্ছা বিনিময় করুন আজকের এই আয়োজনে। মাইকটা মিউট করা দাদা, দাদা মাইকটা মিউট করা। দুঃখিত। ধন্যবাদ সৌরভ। আমার শেষ কথা হচ্ছে যে আমাদের যে সম্মানিত দর্শক যারা ছিলেন তাদের নাম ধরে একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনার সনাধিতির পক্ষ থেকে, এই অনুরোধ। আর দুই হচ্ছে যে এই যে নিজের খেয়ে বনের মুশকিলিয়ে বেড়াচ্ছেন আপনারা যারা স্টিমিয়ার চালান, এটা আমার খুব বিস্ময় জাগে, কারণ ইতিমধ্যে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি। একটা আপৎকালীন সময়ে একটা বাইপাসিং একটা ব্যবস্থা গড়ে উঠেছে, কিন্তু এখন অফিস আদালত আবার খুলে দিয়েছে। এখন আমার 9টা 5টা অফিস করবার পরিপত্র জারি হয়েছে। সুতরাং আপনারা আমাদেরকে নেমন্তন্ন করেন, আমরা সেই নেমন্তন্নে সাড়া দিতেই হয়রান হয়ে যাই। আর প্রতিদিন আপনারা এই যে এত গেস্ট কন্ট্যাক্ট করে এই পোস্টার বানানো, জনে জনে যোগাযোগ করা, একটা অনুষ্ঠান তৈরি করা, অন এয়ারে যাওয়া, এটা আমার কাছে খুবই বিস্ময়ের মনে হয়, কষ্টের মনে হয়। তো এই জন্য ধন্যবাদ যে আপনারা নিজের খেয়ে বনের মোষ কেলাচ্ছেন। আর আমরাও আপনাদের ডাকে হয়তো কখনো সাড়া দিতে পারছি না, না পারলে নিশ্চয়ই আপনারা মনে কিছু করবেন না। আর রবীন্দ্রনাথের নিয়ে আলোচনা, এটা তো নতুন কিছু না। এটা প্রথমে বিষ্ণুদে এর কবিতা যেটা পড়েছিলাম ওইটাই মূল কথা, যে তুমি কি কেবলই স্মৃতি এবং তুমি কি কেবল 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। এইটা যেন না হয়, আমরা সব সময় আমাদের যাপিত জীবনের প্রতি মুহূর্তের অংশ হয়ে থাকুক রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনানন্দ, ইনারায়। তো ধন্যবাদ সবাইকে। আর এটা যেহেতু শোকের মাস, কারণ এটা দুর্ভাগ্যক্রমে বা ইতিহাসের একটি কাকতালীয় যে এই মাসেই বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ, কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ। এটা ইতিহাসের একটা কাকতালীয় কিনা জানি না, যাই হোক এটা আসলে শোকেরই মাস, অগাস্ট মাসটাই শোকের। আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ দাদা। আর আমাদের কষ্ট তখনই সার্থক হয় যখন আমাদের যারা অতিথি, আপনাদের মতো শ্রদ্ধার ভালোবাসার প্রিয় মানুষ, তারা সাড়া দেন, তখনই সার্থক হয় এবং আরো পরিপূর্ণতা পায় সার্থকতায়, যখন শ্রোতা দর্শকরা দেখে তাদের মূল্যবান মন্তব্য করেন, ভালো লাগা মন্দ লাগা জানান। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ শ্রোতা দর্শক যারা দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা যারা যুক্ত হয়েছেন অতিথি। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমার শিক্ষক ডক্টর সবুজ শামীম হাসান স্যারের কাছে। আপনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন আজকের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আবারও সকলকে। আমিও সাধনের সুরে সুর মিলিয়ে বলতে চাই যে জাতির একটি দুর্দিন চলছে, সেই সময়ে সনাধিতি বাংলা কবিতা, বাংলা গান, বাংলা সাহিত্যকে যে পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, সত্যি এটি প্রশংসা না করলে পাপ হবে। তো আমি দেখছি যে সনাধিতি ইদানিং
এত বড় বড় মানুষ আমাদের তাদের এই আয়োজনে আনেন, যে তাদের কথা শুনে, তাদের পরিবেশনা শুনে আমরা সত্যিই সমৃদ্ধ হই। তো এটি সনাধিতির পক্ষেই সম্ভব যে এখানে আহকামুল্লাহ ভাইয়ের মতন বড় বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী তারা এখানে এসেছেন। এখানে আমাদের যে আবৃত্তি সৈনিক, আমাদের যে আশরাফুল আলম, তিনিও এখানে এসেছেন। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া আর কি, আমি এটি মনে করি। আর আরেকটি কথা যে এইভাবেই বাংলা সাহিত্যকে আমরা বারবার উচ্চারণ করতে করতে মানুষকে ভালোবাসাতে পারবো, এটি আমার বিশ্বাস। যে একটি কথা যখন রবীন্দ্রনাথকে নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে, কিন্তু বারবার যখন এখান থেকে সত্য উচ্চারিত হবে তখন কিন্তু সাধারণ মানুষ বুঝবে যে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যে। আসলে কিছু লোক আছে যারা নিন্দুক, রবীন্দ্রনাথ বারবার এদের থেকে আলাদা থাকতে বলেছেন। এই নিন্দুকেরা মানুষের ভালো দেখতে পারেন না। রবীন্দ্রনাথ বা নজরুল, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধন যে বললেন যে এই তিন মহামানব সারা জীবনেই কিন্তু মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য তারা চেষ্টা করে গেছেন। আমি এই এই জাতীয় এই মহামানবদের প্রতি আমি আমার সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং আজ আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, যেসব কবিরা, সাহিত্যিক এবং অন্যান্য যারা উপভোগ করছেন, তাদের নামটি একটু উচ্চারণ করবা, তারা খুশি হবেন। এবং তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সনাদিতির জয় হোক, সনাদিতি শতায়ু হোক। শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি জীবনেসা মুনি আপার কাছে। মুনি আপা, আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। ধন্যবাদ সৌরভ। প্রথমেই যাদের সঙ্গে আমি আজকে বসে কবিতা পড়লাম, কথা বললাম, কথা শুনলাম, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। তারা সবাই আমার নমস্য ব্যক্তি, আমার ভীষণ শ্রদ্ধার জায়গার মানুষ তারা। সবুজ স্যার, সাধনদা, শিরিন আপা, সবাইকে আমার শ্রদ্ধা। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, বন্যা, তানজির। আর যারা আজকে অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে আর কিছু বলার নেই, আজ অনেক কথা বলা হলো রবীন্দ্রনাথ নিয়ে। রবীন্দ্রনাথ আমাদের সবার প্রাণের মানুষ, প্রাণে থাকবেন, প্রাণে আছেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ মুনি আপা। বন্যা আপা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকের আমাদের অতিথি। আমাদের আজকের শ্রাবণ ও মেঘে তুমি রবে নীরবে এই অনুষ্ঠানের পর্ব 4-এ, এবং আমাদের এটা আজকে শেষ পর্ব ছিল। এবং এই অনুষ্ঠানে আমরা যাদের আজকে পেয়েছি প্রত্যেকেই অসম্ভব ভালো, এবং আবৃত্তি নয় শুধু আলোচনা, এবং আজকের যে এই সনাধিটিকে তারা উজ্জ্বল করে রেখেছেন তাদের আলো দিয়ে, সেটা জন্য আমি আরেকবার কৃতজ্ঞতা জানাই। এবং বারবারই বলেছেন সবাই যে নামগুলো বলতে, আসলে সব নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই, তবে কিছু নাম অবশ্যই মনে আছে যাদের জন্য আর কি আমরা সাজাই। শিরিন আপা বললেন যে যাদের উদ্দীপনায় আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো করে যাচ্ছি, সেই প্রথম থেকে করোনাকালীন প্রাথমিক অবস্থা থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম, এবং তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা হচ্ছেন দু একজনের নাম বলি: রিনি আপা, তারপরে শ্রাবণী দি, জাদু ভাই, তারপরে সুমনা দি, তারপরে নারায়ণ দা, তারপরে জালালউদ্দিন আহমেদ। সবার নাম আমার মনে নাই, তবে কয়েকজনের নাম মনে ছিল। শিলাবৌদির কথা বলো। হ্যাঁ, শিলাবৌদির কথা বলো, সবসময় থাকে আমাদের বৌদি। তারপরেও দুই একজনের নাম হয়তো মনে ছিল, কিন্তু এই মুহূর্তে স্যার বৌদির কথা তো অবশ্যই বলতাম, কিন্তু মনে করাতে গিয়ে আমার নামগুলো ছুটে গেছে। আর আমার স্মৃতিশক্তি একটু দুর্বলই, সেই কারণে হয়তো বলতে পারিনি। মিঠু ভাই ছিল আমাদের সাথে, আরো অনেকেই ছিল হয়তো, এরকম একটা একটা করে মনে পড়বে।
আহ, তখন আবার ভাববো যে নামগুলো বললাম না, এই জন্যই আসলে নামগুলো বলি না। কারো নাম বললে সে খুশি হয়, অবশ্যই খুশি হয়, কারণ তারা আমাদের এই আয়োজনের সব থেকে যারা আমাদের এই আয়োজনকে সার্থক করেন তারাই হচ্ছেন আমাদের দর্শক শ্রোতা। তো তাদের নামগুলো বললে অবশ্যই খুশি হন, এই জন্যই আমরা তাদের মতামত গুলো পড়ি। কিন্তু যাদের নাম বলতে পারিনি, অর্থাৎ মনে নেই, তারা অবশ্যই দুঃখ নেবেন না, কারণ একসাথে এতগুলো নাম মনে রাখা সম্ভব না। তবে এরপরে নামগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করব। এটা একটা ভালো উদ্যোগ, শেষে অবশ্যই ধন্যবাদ দেব নামগুলো বলে বলে। সেটা আজকে দাদা বা সবুজ স্যারের কাছ থেকে শিখে রাখলাম, এটাও কিন্তু এক ধরনের শিক্ষা, আসলে ভালো লাগার এবং মানুষের মনে রাখার। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অসাধারণ ছিল আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমরা কাটালাম। সবাই আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। এবং মুনিয়া যখন কবিতা পড়ছিল তখন সত্যি আমি ঝালকাঠিতে চলে গেছিলাম, এবং ধানসিঁড়ি নদীকে অঞ্জনা নদী ভেবে ওখানে পা ডুবিয়ে সেই পহেলা বৈশাখের অনুষ্ঠান, যেরকম মুনিয়া বলতো তুই একটু পা ডুবা দেখতো কেমন ঠান্ডা পানি, আমি বলতাম পানি তো গরম। মানে রোদ পরে অনেকক্ষণ গরম হয়ে যেত, অল্প একটু পানি দুজনে পা চুবিয়ে দেখতাম যে পানিটা কত গরম আর ঠান্ডা। এরকম অনেক ঘটনাই মনে পড়ে যাচ্ছিল, সেই ঘটনাগুলো থেকে চলে এসেছি। তারপরে আমার সাথে আরো দুজন অতিথি রয়েছেন, সবুজ স্যার এবং সাধন দা, তাদের সাথেও আমার অনেক স্মৃতি এরকম আছে, সবগুলোই মনে পড়েছে। কিন্তু সব স্মৃতিগুলো আসলে এমন যে খুব অনেক সময় বেশি কষ্ট হয়, স্মৃতি কাতরতা কিন্তু অনেক কষ্ট দেয়। তো এই যে আমাদের সনাধিতিতে তারা বারবার আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আসছেন, কিছুটা হলেও স্মৃতি আমরা একটু ভুলে যাচ্ছি, কারণ সামনাসামনি না দেখা হলেও হচ্ছে দেখা। এবং শিরিন আপাকে যখনই আবৃত্তি সমন্বয় পরিষদে যাই, শিরিন আপার সাথে দেখা হয়ে যায়, এবং কণ্ঠশীলনে তো দেখা হতোই। তো সেই কারণে প্রত্যেকটা মানুষই আমার কাছে এবং খুব ভালো লাগার। সৌরভকে বলছি যে সৌরভ, করোনা শুরু হয়েছে, আমাদের ক্লাস বন্ধ, আমরা কি করবো? ছাপা আমরা আবার দেখা করার একটা ব্যবস্থা করছি, এবং তারপরেই আমরা সনাধিতে কিন্তু এরকম মিটিংও করছি। আমরা এরকমই শুধু অনুষ্ঠান করছি তা নয়, আলোচনা করছি, আমরা বাচ্চাদের সাথে কথা বলছি, এবং আমাদের শিশু দলের পরিবেশনাও ছিল এর মধ্যে, দলীয় কিছু পরিবেশনা যেগুলো আমাদের সনাধিতিরই। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আসলে আমাদের কার্যক্রমগুলো যেন চলে, এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, এবং শুধুমাত্র ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্যই আমাদের এই প্রয়াস। সেটা যদি সবার ভালো লাগে, অবশ্যই আমাদেরও ভালো লাগবে। আর যদি কারো খারাপ লাগে, সেজন্য আমরাই দায়ী। সবার কাছে ক্ষমা চাচ্ছি খারাপ লাগার জন্য। এবং আরেকটা জিনিস বলি, অনেকদিন বলি না, সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য আমি নিজেই সতর্ক থাকবো, সবাইকে সতর্ক রাখবো। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সৌরভ। ধন্যবাদ মুন্না আপা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সাথে আজকে সবাই, অধিকাংশ লোকই সনাধিতির ছিলেন, তো তারা সবকিছু বলে দিয়েছে, আমি নতুন করে কিছু বলবো না। আমাদের এই যে আয়োজন রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে, তো এটাই ছিল আজকের মানে শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে এর শেষ পর্ব আজকে ছিল। তো আপনারা যারা এই বিগত 4 পর্ব দেখেছেন, সাথে ছিলেন, সকলকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আর আমাদের সনাধিতির প্রত্যেক আয়োজনে এই মহামারীর সময় যে বার্তাটা থাকে, সেটা হচ্ছে যে যেখানে যে অবস্থায় থাকবেন, বাইরে বের হতে হচ্ছে কাজের জন্য, অবশ্যই সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আমাদের এই আজকের আয়োজন শ্রাবণ মেঘে তুমি রবে নীরবে পর্ব 4 এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।